জামাতের নেটওয়ার্ক থেকে আসলে এনসিপি বেরিয়ে আসতে পারবে কিনা এটা নিয়ে আমাদের এক ধরনের মধ্যে শঙ্কা রয়েছে। এই যে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন এই জোট ক্ষমতায় গেলে বা বিরোধী দলীয় নেতা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত ঘোষণা আসেনি। এটা জোট যখন হয়েছে তখনই এটা ঘোষণা হওয়া উচিত ছিল। আর আমার মনে হয় না যে জামাত যদি এই জোট যদি ক্ষমতায় যায় তাহলে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানাবে। জামাত যে কাজ করতে চায় বা এই জোটটা যে গঠন হলো, এই জোটটা আসলে কি কি বিষয়ে একমত হয়ে গঠিত হলো। এর আগে যখন 4 দলীয় ঐক্য জোট গঠিত হয়েছিল তখন আমরা জানি যে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের সম্মিলনে একটা জোট গঠিত হয়েছিল। এই জোটটা আসলে কিসের সম্মিলনে গঠিত হয়েছে এটা তো পরিষ্কার না। যে কোনো জোট গঠন করা হয়েছে, নির্বাচনে আমরা যাচ্ছি, নির্বাচনে তো বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে আমরা যাচ্ছি এবং যদি সরকার গঠন করা হয় তাহলে এই জোট কি কি ম্যান্ডেট মানুষের কাছ থেকে নিয়ে পালন করবে। এই জোটের আসলে ধরুন নারী সংক্রান্ত অবস্থানটা কি, নারীর কর্মঘণ্টা সংক্রান্ত জামাতের বক্তব্যের সাথে কি আসলে এনসিপি একমত, বা এই জায়গা থেকে কি জামাত সরে এসেছে। মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে জামাতের অবস্থানটা কি থাকবে, বা এই জোটের শিক্ষানীতিটা কি, এই জোটের স্বাস্থ্যনীতিটা কি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই যে এক ধরনের অনেক ক্ষেত্রেই মব ভায়োলেন্সের একটা অভিযোগ যে উঠেছে, এই বিষয়টা আসলে কিভাবে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করা হবে, এই বিষয়ে জোটের অবস্থানটা কী, এগুলো কিন্তু আমরা পরিষ্কার না। এবং একই সাথে আমরা অতীতে দেখেছি যে জামায়াত সংস্কারকেও নিজেদের রাজনৈতিক লাভের জন্য সংস্কার বিষয়টাকে পুঁজি করেছে ঐক্যমত্য কমিশনের মিটিং চলাকালীন সময়। এবং এটা নিয়ে কিন্তু এনসিপিও ওই সময় সোচ্চার হয়েছিল যে যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে তখন যে এই 8 দল মিলে লোয়ার হাউসে পিআরের জন্য যে আন্দোলনটা করা হলো, এটার সাথে কিন্তু এনসিপির দ্বিমত ছিল। এবং তখন এনসিপি থেকে এই অভিযোগটাও করা হয়েছিল যে এটা এক ধরনের দ্বিচারিতা করা হচ্ছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে সংস্কারকে কেন্দ্র করে যে এই জোটের কথা বলা হচ্ছে, সংস্কারের কোন কোন পয়েন্টগুলোতে আসলে এই দল একমত হয়েছে, এই জোটটা একমত হয়েছে, সেই বিষয়গুলো পরিষ্কার না। সেই জায়গা থেকে আমাদের আশঙ্কাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গত 1 বছর ধরে জামায়াত এবং শিবির, ছাত্র শিবিরের যে রাজনীতি আমরা দেখেছি, সেই রাজনীতিতে আমাদের কাছে মনে হয়েছে যে জাতিকে ঐক্যবদ্ধ করার তুলনায় জাতিকে বিভাজন করা, তাদের বিরুদ্ধ মতকে নানা রকম ট্যাগ দেওয়া, বিরুদ্ধ মত হলেই তাদেরকে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর বা বাম, শাহবাগী, ভারতের দালাল, এরকম নানা রকম ট্যাগ দেওয়া হয়েছে। যেই ট্যাগিংয়ের কালচারটা থেকে আমরা সরে এসে আমরা চেয়েছিলাম যে আমাদের মত পার্থক্য থাকবে, আদর্শিক ভিন্নতা থাকবে, কিন্তু একে অপরের একটা সহাবস্থান থাকবে। সেই রাজনৈতিক সংস্কৃতিটা নির্মাণ এই জামাতের সাথে গেলে যেই ফোর্সটাকে আমরা আসলে এম্পাওয়ার করব, তারা সেই সংস্কৃতিটা নির্মাণের ক্ষেত্রে কিছুটা অন্তরায় হয়ে দাঁড়াবে, যেটাকে অতীতে এনসিপি নেতৃবৃন্দই সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা বলে আখ্যায়িত করেছে। তো সেই কারণে আমরা মনে করি যে জামায়াতের রাজনীতির এমন কিছু ধরন রয়েছে যেই ধরনগুলো ভবিষ্যতে বাংলাদেশে এই একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, বাধা হয়ে দাঁড়াতে পারে। জি, একটা গুঞ্জন রয়েছে, সেটি হচ্ছে যদি জামাত এনসিপি সহ 11 দলীয় জোট ক্ষমতায় যায় সেক্ষেত্রে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করা হবে, মানে এরকম একটি গুঞ্জন রয়েছে। তো আপনাদের নতুন একটি দল এনসিপি এবং প্রথমবারই যদি আপনারা ইলেক্টেড হন এবং ইলেক্টেড হওয়ার পরে আপনাদের দলের প্রধানকেই প্রধানমন্ত্রী করা হবে, এরকম একটি বিষয় যদি থাকে, তো এটি তো আপনাদের দলের জন্য অনেক বড় একটি পাওয়া ছিল। তো এর পরেও আসলে দল থেকে সরে আসা, মানে যদি একটু বলতে। আমরা আবারও বলেছি, আমরা আসলে কোন ধরনের রাজনীতিটা করছি, কাদের কথা বলছি, সেইটা আমাদের কাছে মূল প্রায়োরিটি ছিল। এবং দল যেই লক্ষ্য এবং আদর্শ ঘোষণা করেছিল সেটার সাথে দল কনসিস্টেন্ট কিনা আমাদের কাছে মনে হয়েছে যে আপনি যদি, আমরা তো স্লোগান দিয়েছি ক্ষমতা না জনতা, জনতা জনতা, তো আমাদের দরকার ছিল যে ওই নিজস্ব ওই লাইন ধরে রেখেই রাজনীতিটা করা। ক্ষমতায় গেলেও যদি আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক যেই চিন্তা, যে আদর্শ, সেটাকে বিসর্জন দিই, সেটা আলটিমেটলি জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না বলে আমার মনে হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন এই জোট ক্ষমতায় গেলে বা বিরোধী দলীয় নেতা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত ঘোষণা আসেনি। এটা জোট যখন হয়েছে তখনই এটা ঘোষণা হওয়া উচিত ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই যে 30টি আসন এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে বলা হয়েছে, এনসিপির লোকজন যেসব জায়গায় নমিনেশন সাবমিট করেছেন, এইসব জায়গায় তৃণমূল জামায়াতের নেতৃবৃন্দ বা কর্মীরা এনসিপি নেতৃবৃন্দের ব্যাপারে, এনসিপির প্রার্থীদের ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। তো আমরা মনে করি যে জামায়াতের উপর এমন ভরসা করা যায় না যে তারা আসলে এই কাজটা করবে। মানে আমার মনে হয় না যে জামায়াত যদি এই জোট যদি ক্ষমতায় যায় তাহলে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানাবে, যেহেতু এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে না। আচ্ছা, লাস্টের দিকে আমরা একদম
নাহিদ ভাই সহ একদম এনসিপির একদম একনিষ্ঠ একদম এখন যারা রয়েছে আর কি, যারা এখনো পদত্যাগ করেনি, তারা যেমনটি বলছেন যে তারা জোট করেছেন কিন্তু আদর্শিকভাবে তারা এনসিপি যেই আদর্শ নিয়ে শুরু করেছে এখনও তারা সেই আদর্শেই অটল রয়েছেন। তো আদর্শিকভাবে যদি জামাতের সঙ্গে তাদের এখনও পার্থক্য থেকে থাকে, তাহলে আসলে আপনাদের যে কারণগুলো আপনারা দেখিয়েছেন, তো এইগুলো আসলে কতটুকু আসলে ভ্যালিড থাকে, আসলে কি মনে হচ্ছে আপনার? কি বলেছেন তারা যে এখনো আদর্শিকভাবে তাদের জামাতের সঙ্গে কোনো মিল নেই, তারা শুধুমাত্র নির্বাচনী কৌশল হিসেবেই জামাতের সঙ্গে জোট করেছেন। তো জাস্ট নির্বাচনী কৌশল এটি, কিন্তু আদর্শ আপনি যেমনটি বলেছিলেন যে জামাতের অনেক রকম কর্মকাণ্ড রয়েছে যেগুলো হচ্ছে একদম আপামর জনসাধারণের সঙ্গে যেগুলো যায় না, বা তাদের এরকম কিছু চিন্তাধারা রয়েছে। তো নাহিদ ভাই থেকে শুরু করে আরও অনেকে, সারওয়ার তুষার ভাইও বলেছেন যে আদর্শিকভাবে জামাতের সঙ্গে তাদের কোনো জোট নেই বা জোটবদ্ধতা নেই, মার্কা আলাদা, দলীয় মোটিভ আলাদা। তো এখন আসলে জামাতের সাথে যখন জোট হয় তখন আমাদের দলের অভ্যন্তরীণ মিটিংয়ে এরকম কথা হয়েছিল যে কিছু বিষয়ে জামাতের সাথে আলোচনা করার, সেটার মধ্যে একটা বিষয় ছিল যে জামাত যে অন্য দলের ভিতরে গুপ্তচর বৃত্তির রাজনীতি করে, এই রাজনীতিটা তাকে বন্ধ করার প্রতিশ্রুতি দিতে হবে। সেটার ভিতরে ছিল যে জামাত যে ধরুন ৭১-এর ইতিহাস নিয়ে এখন যে নতুন করে কিছু বয়ান হাজির করার চেষ্টা করছে এবং ৭১-এ মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে তাদের সরে আসতে হবে। সেই কাজটা তারা করতে পারবে না এবং ৭১-এ তাদের ভূমিকার জন্য জাতির কাছে একেবারে ঘোষণা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং এর বাইরে তাদের যে এই যে নারী সংক্রান্ত বা শ্রম সংক্রান্ত বা বিভিন্ন সংক্রান্ত বিভিন্ন নীতির ক্ষেত্রে তাদের ঘোষণাটা পরিষ্কার করতে হবে যে তারা আসলে কি পলিসি নিয়ে আগাবে। এই বিষয়গুলো স্পষ্ট করার তাগিদ তখন আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু এমন কোনো কিছু আমরা এখন শুনিনি। উল্টো এখন আমরা শুনতে পাচ্ছি যে জামায়াতের আমির বলতে চাচ্ছেন যে এনসিপি দুর্বল দেখে তাদেরকে সহায়তা করতে জামাত এগিয়ে এসেছে। তো সেটা যদি হয় এবং জামাতের রাজনীতির যেই ধরন, সেই ধরনে আসলে জামাতের নেটওয়ার্ক থেকে আসলে এনসিপি বেরিয়ে আসতে পারবে কিনা এটা নিয়ে আমাদের এক ধরনের মধ্যে শঙ্কা রয়েছে। তবে যদি এনসিপি এই যে ঘোষিত লক্ষ্য আদর্শ এবং যেটার কথা আমাদের এনসিপির বর্তমান নেতৃবৃন্দ বলছেন যে আদর্শিক ধারাটা বজায় রাখবেন, সেটা যদি করতে পারেন তাদের জন্য আমার শুভকামনা থাকে। আরও একটি গুঞ্জন রয়েছে যে আপনারা যে একসঙ্গে এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত 14 জন এনসিপির 15 জন, আচ্ছা 15 জন নেতাকর্মী সরে গিয়েছে দল থেকে। তো অনেকেই মনে করেন এর পেছনে দেশের একটি বড় দলের ইন্ধন রয়েছে, আসলে বিষয়টি কি সত্যি? এটা অবান্তর। এটা হচ্ছে এটা এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব যেটার কোনো বাস্তব ভিত্তি নাই এবং সেটার কোনো প্রমাণও যে নাই এটা ভবিষ্যতে প্রমাণিত হয়ে যাবে। কারণ যদি কেউ পিছনে থেকে থাকে এটা লুকিয়ে রাখা যাবে না, কারণ এটা তাহলে ভবিষ্যতে কোনো না কোনোভাবে প্রকাশ পাবে। কিন্তু আমি এটাকে আপনাকে 100% নিশ্চিত করছি যে এটার পেছনে অন্য কারো কোনো চক্রান্ত নেই। আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন সেটি হচ্ছে, আপনি দল থেকে পদত্যাগ করার পর বা পদত্যাগ করার আগে আপনাকে কেউ আটকানোর চেষ্টা করেছিল কিনা, বা আপনি যখন দল থেকে সরে এসেছেন আমরা দেখেছি আপনি আমাদের এনসিপির যে মিডিয়া কর্মীদের নিয়ে যে গ্রুপটি রয়েছে সেখানে আপনি আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। তো সব মিলে আসলে আপনাকে কেউ আটকানোর চেষ্টা করেছিল কিনা, বা আপনি সরে আসার পরে আবার কেউ আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল কিনা, এবং আপনার পরবর্তী আসলে রাজনৈতিক উদ্দেশ্য কি, আপনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন কিনা, সব মিলে একটু বলুন। না, আমাদের অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না এখনই, এবং আপাতত অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই। তবে বাংলাদেশে একটা মধ্যপন্থী উদার গণতান্ত্রিক পরমত সহিষ্ণু একটা সমাজ গড়ার জন্য, যেখানে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মতের মানুষের সহাবস্থান থাকবে, এরকম একটা সমাজ নির্মাণের জন্য মানুষের যে চাহিদা রয়েছে, সেই চাহিদা ধারণ করে যদি কোনো দল একই সাথে মানুষের বাংলাদেশের মানুষের যে ধর্মীয় মূল্যবোধ রয়েছে সেটাকে ধারণ করে, এবং একই সাথে বাংলাদেশের মানুষ যে সহনশীল পরমত সহিষ্ণু সবাইকে নিয়ে সমাজে একটা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, বিভাজন না করে ঐক্যবদ্ধ বাংলাদেশি জাতি হিসেবে থাকতে চায়, সেই বিষয়গুলোকে ধারণ করে যদি কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটে বা চেষ্টা থাকে, সেইখানে সহায়তা করার কথা বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত কোনো বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে এরকম কোনোটাতেই আর যোগ দেওয়ার কোনো পরিকল্পনা বা ইচ্ছা নেই।